সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয়গুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক যে রয়েছে, আর্থিক সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে আমরা নানা বিষয়ে কথা বলার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মাহবুব ভূঁইয়া। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। দর্শক, জনাব মাহবুব ভূঁইয়া রিয়েলটর অ্যান্ড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, সেঞ্চুরি 21 ইনোভেটিভ রিয়েলটি ইনকর্পোরেশন। জনাব মাহবুব ভূঁইয়া তিনি কানাডায় বিজনেস করে থাকেন। কানাডিয়ান বিজনেস এবং বাংলাদেশের বিজনেসের বিষয়ে আমরা আমাদের আলোচনায় আজকে তুলে নিয়ে আসব। দর্শক, আমরা আজকে বিষয়বস্তু ঠিক করেছি বাংলাদেশের রিয়েল এস্টেট বাজার এবং বিশ্বমানের উন্নতির সম্ভাবনা। বাংলাদেশের রিয়েল এস্টেট যে বাজারটা আছে, আমরা যারা ফ্ল্যাট কিনছি বা বাড়ি কিনছি বা ডেভেলপ করছে, এই সব কিছু বিষয় আমরা এখানে চলে নিয়ে আসবো। পাশাপাশি আরও একটা বিষয় আনার চেষ্টা করব। উনি যেহেতু কানাডায় বিজনেস করে থাকেন, একজন বাংলাদেশি হিসেবে কানাডায় যারা বিজনেস করতে যেতে চান, কানাডায় যারা রিয়েল এস্টেট রিলেটেড কোনো জব করতে চান বা সেখানে সম্ভাবনা কেমন আছে, আমরা সেখানে কোন কোন জায়গায় কাজ করতে পারি অথবা ব্যবসা করতে পারি, এই জায়গাগুলো আমরা আজকে আলোচনায় উঠে নিয়ে আসবো। জনাব মাহবুব ভাইয়া, আলোচনা শুরু করতে চাই আপনার সাথে প্রথমেই যে বাংলাদেশ এবং কানাডা এই দুই দেশেই আপনি রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত ছিলেন বা আছেন, এবং আপনার কাছে কি মনে হয় কানাডা এবং বাংলাদেশের রিয়েল এস্টেট বিজনেসের স্ট্যান্ডার্ডের পার্থক্যটা কি? কানাডা একটা উন্নত দেশ, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এই দুই দেশের রিয়েল এস্টেট বিজনেসের কোনো স্ট্যান্ডার্ডের পার্থক্য আছে কিনা, থাকলে সেটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে চ্যানেল এসের সমস্ত দর্শকদেরকে এবং বাংলাদেশে বসবাসরত কানাডিয়ান নাগরিক যারা আছেন এবং কানাডায় বাংলাদেশি বসবাসরত যারা আমার সহকর্মী, সেঞ্চুরি 21-এর সমস্ত আমার সহকর্মীদেরকে, লয়ার, মর্গেজার এবং আমাকে আমার ব্যবসার কাজে যারা সহযোগিতা করেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই দুদেশের যে স্ট্যান্ডার্ডের যে পার্থক্য, এটা অনেক বড় বিশাল পার্থক্য। আমরা ওখানে নির্দিষ্ট আইন মেনে সরকারের, ফেডারেল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং মিউনিসিপ্যাল গভর্নমেন্টের আইন মেনে নির্দিষ্ট ছকে আমাদেরকে ব্যবসা করতে হয়। এর বাইরে যাওয়ার নিজের কোনো ধ্যান ধারণা বা নিজের কোনো ক্রিয়েটিভিটি ওখানে ইম্পোজ করার বা রাখার কোনো সুযোগ থাকে না। কিন্তু বাংলাদেশে আপনার রিয়েল এস্টেটে আমরা দেখি বা শুনি বা বিভিন্ন সময়ে আমরা দেখে থাকি আপনার ক্রেতারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে যেই কমিটমেন্ট করা হচ্ছে সেই কমিটমেন্ট রক্ষা করা হচ্ছে না এবং সঠিক সময়ে তাদের প্রপার্টি বুঝে পাওয়া, মানে বুঝে পাওয়া, এগুলো নিয়ে অনেক বিস্তর আপনার অভিযোগ রয়েছে ক্রেতাদের। কিন্তু আমাদের ওখানে যে জিনিসটা ঘটে যে আমরা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করা আছে, আইনগুলোকে সুস্পষ্টভাবে বলা আছে, এগুলো ভাঙার মতো কোনো সুযোগ নাই, কেউ প্রতারিত হওয়ার মতো সুযোগ নাই। যদি কেউ প্রতারণার শিকার হয় তার জন্য ইন্স্যুরেন্স করা থাকে, টাইটেল ইন্স্যুরেন্স। মালিকানায় যদি কোনো রকম ঘাটতি থাকে, টাইটেল ইন্স্যুরেন্স আপনাকে কভার করবে আপনার মালিকানার বিষয়ে। দারুণ, এটা একটা দারুণ ব্যাপার। ইন্স্যুরেন্সের ব্যবহারটা আসলে বাংলাদেশে তো সেভাবে গড়ে ওঠেনি, বাংলাদেশের ইন্স্যুরেন্সের যে চর্চাটা সেটা এখনও সেভাবে গড়ে ওঠেনি। আর অন্যদিকে প্রতারণা ছাড়াও ভালো ব্যবসাও তো বাংলাদেশে হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশে রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে মানুষের মানুষ আসলে বাংলাদেশে কি হয় দেখেন, মানুষ সাধারণ জনতা মানুষ যারা আছেন, যাদের অনেক প্রপার্টি আছে তাদের তো আছেই। জনতা মানুষ, আমি যদি গ্রাহকের দিক থেকে বিবেচনা করি, অনেক কষ্ট করে একটা কিছু টাকা জমিয়ে একটা অনেক বছর সময় নিয়ে তারপর একটা প্রপার্টি কেনার জন্য চেষ্টা করেন বা স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেন। সেই জায়গায় গিয়ে এই প্রপার্টিটা নিজের নামে রেজিস্ট্রেশন পাওয়া, এইটাতে ঠিকঠাকভাবে বসবাস করতে পারা, তারপরে আপনার বিল্ডিংয়ের স্ট্যান্ডার্ডটা কি হলো না হলো, এই নানাবিধ বিষয় নিয়ে কিন্তু একটা কনফিউশন থাকেই। তো এই জায়গাগুলো আসলে আপনাদের দেশে কিভাবে দূর করা হয়? এই ধরনের সমস্যা যাতে গ্রাহকের না হয়। মালিকানার বিষয়টা বুঝলাম, ইন্স্যুরেন্স করা হচ্ছে, আর অন্যান্য জায়গাগুলোতে যাতে গ্রাহকের স্মুথ একটা সার্ভিস পায়, সেই জায়গাটা আপনারা কিভাবে নিশ্চিত করছেন? ধন্যবাদ আপনাকে। মনে করেন
একজন নতুন ক্রেতা যখন প্রথম দিনেই তার ডিপোজিটের মানিটা পে করে কোনো একটা বিল্ডারকে, আমরা এখানে ডেভেলপার বলছি, আমার কানাডায় এদেরকে বিল্ডার বলা হচ্ছে, যারা নির্মাণ করে, যখন বিল্ডারকে সে তার ডাউন পেমেন্টটা দেওয়া হয়, শুরু থেকে তাকে একটা পেমেন্ট স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়। এই পেমেন্ট স্ট্রাকচারে সে তার 20% ডাউন পেমেন্ট সে দিবে এবং বাংলাদেশের সাথে এই জিনিসগুলো মিলছে, কিন্তু যে জায়গাগুলো মিলছে সেগুলো আমরা বলবো। আমাদের দর্শকরা যারা আছেন ওনারা অনেকেই হয়তো ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, ওনাদেরকে সহযোগিতা হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দিল, তারপর 20% ডাউন পেমেন্ট দেওয়া হবে, পোস্ট ডেটেড চেকের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবং সে যে কমিটমেন্টটা করবে বিল্ডার্স, যে এই সময় আমি তোমাকে এই টাইম লাইনের মধ্যে প্রপার্টি বুঝিয়ে দেব, এই হবে প্রপার্টির সাইজ, স্পেসিফিক সাইজ থাকলো, কি কি থাকবে তার ভেতরে তারও ডেসক্রিপশন আছে বিল্ডারের কাছে। বাংলাদেশেও আছে, বাংলাদেশেও ডেভেলপার এটা করে থাকেন। আচ্ছা, তো ওখানে যেটা করে আপনার ইন্সপেকশন হয় প্রতিটা ধাপে ধাপে কাজের। আচ্ছা, সিটি থেকে, লোকাল গভর্নমেন্টের সিটি থেকে ইন্সপেক্টররা যাবে, যেই মানের কথা বলা হচ্ছে ওই মানটা এনশিওর করা হবে। এই এনশিওরটা, ইন্সপেকশনটা কি গভর্নমেন্ট থেকে? গভর্নমেন্ট থেকে করা হচ্ছে। এইটা অবশ্য বাংলাদেশে করা খুব কঠিন, কারণ এত মনিটরিং বাংলাদেশে মেনটেন করা এখনো সম্ভব হয়নি। হ্যাঁ, তারপর ওরা যে করবে প্রতিটা ধাপে যখন ইন্সপেকশন হবে, যদি কমিটমেন্ট অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী কাজটা করা না হয়, তাকে আবার ওই কাজটা আবার করতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন ইন্সপেক্টর এই কাজের সঠিক হয়েছে বলে সার্টিফাই না করবে, সে পরবর্তী ধাপে যেতে পারবে না কাজ করার জন্য। তো এভাবে একজন কনজিউমারকে, এই সিস্টেম বাংলাদেশে চালু হলে আবার সমস্যা আছে, ওই ইন্সপেক্টরকে খুশি করা কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। আচ্ছা, এটা আসলে ওখানেই হচ্ছে যে এথিক্যাল প্র্যাকটিস বা আপনার ফেয়ার প্র্যাকটিসের বিষয়গুলো আসবে। আপনাদের ওখানে ওই ইন্সপেকশনটা ফেয়ার প্র্যাকটিস হয়? 100% ফেয়ার প্র্যাকটিস হয় 100%। ওখানে মানে ইন্সপেক্টর যারা আছেন ওনারা কখনো আনফেয়ার মিন্সে যেতেও চান না? না, গেলে পরে যেমন মনে করেন একজন ইন্সপেক্টর একটা প্রপার্টিতে ইন্সপেকশন রিপোর্ট দিল যে পারফেক্ট, তখন এই বিল্ডারের একটা ইন্স্যুরেন্স থাকে, টেরিয়ন একটা ইন্স্যুরেন্স থাকে, প্রত্যেকটা একটা লিমিট থাকে 7 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স করা থাকে, ম্যাটেরিয়ালসের, তারপর ফাউন্ডেশনের সব কিছু। তো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সটা কাভার করছে বেসড অন ইন্সপেক্টরের ইন্সপেকশন রিপোর্ট অনুযায়ী। আচ্ছা, কোনো কারণে যদি ইন্স্যুরেন্স কোম্পানি যে দেখে যে আসলে কোয়ালিটি অনুযায়ী কাজ হয়নি, ইন্স্যুরেন্স কোম্পানিও আবার ইন্সপেকশন করবে যখন কোনো ক্লেইম হবে। আচ্ছা, তখন যে ওরা ইন্সপেকশন করবে, দেখবে যে কমিটমেন্ট বা আপনার ইন্সপেক্টর যে ইন্সপেকশন করে যা পেয়েছে এবং তারা ফিজিক্যালি যেটা পাচ্ছে, এর মধ্যে যদি পার্থক্য থাকে, তখন তো বের হয়ে আসবে যে এখানে কোনো সমস্যা হয়েছে। তবে আমরা এখনো পাইনি, কখনো শুনিনি যে কোনো বিল্ডিং ইন্সপেক্টর ভুল ইন্সপেকশন করেছে। আচ্ছা, যদি প্রফেশনাল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে ডিফারেন্ট বিষয়, কিন্তু আপনার কোয়ালিটিগত কোনো বিষয়ে কোনো কম্প্রোমাইজ সে করবে না বা করে না। আচ্ছা, এটা গেল তাহলে যে এখানে একটা বড় ধরনের কোয়ালিটি নিশ্চিত করার জন্য একটা বড় ধরনের সাপোর্ট কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এনশিওর করা হয়, যেটা বাংলাদেশের প্র্যাকটিস এখনো সেভাবে আমরা দেখতে পাই না। আচ্ছা, তারপরে আর কি সার্ভিস আছে ওখানে? বিল্ডার ইন্সপেকশন করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে বুঝিয়ে দেওয়ার যে প্র্যাকটিসটা ওটা আছে। কোনো কারণে যদি না করতে পারে, তার পেছনে তার ব্যাখ্যা আছে কেন করতে পারেনি। যদি মেজর কোনো রকম চেঞ্জেস আসে, মেজর কোনো রকম সাপোর্টিং ইন্ডাস্ট্রিতে কোনো ব্রেকডাউন আসে, ম্যাটেরিয়ালস বা এনভায়রনমেন্টাল বা যে কোনো কিছুতে যদি আসে, এটা সে এক্সপ্লেনেশন থাকবে তার কাছে। ওই এক্সপ্লেনেশনগুলো কনজিউমার স্যাটিসফাই হতে হবে। আচ্ছা, তো ওখানে কতদিন প্রলং করে? 6 মান্থের মতো 6 to 8 মান্থ। বাংলাদেশের মতো বছরের পর বছর হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় না, এমন না। ওই প্রজেক্টগুলোই প্রবলেমেটিক প্রজেক্ট। হয়তো পাবলিককে কমিটমেন্ট করেছে, যখন সয়েল টেস্টে গিয়েছে একরকম পেয়েছে, ফিজিক্যালি যখন কাজ করতে গিয়েছে ইন্সপেক্টর দেখেছে ডিফারেন্ট সিনারিও। মালিকানা নিয়ে কোনো ঝামেলা নেই, ওই প্লটে নির্মাণ কাজের যে প্রিপারেশন ডিফারেন্টলি লাগবে, তখন সিটি একটা লং ইন্সপেকশনে যায় কোনো প্রবলেমেটিক ল্যান্ডে বা কোনো ধরনের যেখানে কনজিউমারকে
আপ টু মার্ক কমিটেড অনুযায়ী ডেভেলপার প্রপার্টি হ্যান্ড ওভার করতে পারবে না, এরকম সম্ভাবনা যখন সিটি দেখে তখন সিটি এটাকে প্রলং করে যে তুমি আপ টু দ্য মার্ক তোমার নিয়ে আসো প্রজেক্ট, শুরু করার আগের যে প্রিপারেশনগুলো ওগুলো দেন তুমি শুরু করো। ওই রকম ক্ষেত্রে খুবই ব্যতিক্রম। ডিলে হলেও এটা কনজিউমারের রাইটকে এস্টাবলিশ করার জন্য, ভালো প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যেটু দরকার, ওটা তো কনজিউমার বুঝেই নিবে, কারণ এখানে যদি প্রপারলি বিল্ডিংটা তৈরি করা না হয় তাহলে তো আমার লাইফেরই ঝুঁকি আছে। তো সেটা একটু দেরিতে হলেও এটা প্রপারলি সুন্দরভাবে মানে ঠিকঠাকভাবে বাড়িটা তৈরি হলে সেক্ষেত্রে, কারণ আমি যদি এখানে বসবাস করি আমার লাইফটা যাতে কম ঝুঁকিতে পড়ে সেই জায়গাটা তো নিশ্চয়ই এনশিওর করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আসি, আমাদের বাংলাদেশে ধরনের ফ্ল্যাট কেনা বেচা যেটা হয়, ধরেন একটা রিহাবের মেম্বার আছে আমাদের, মানে একটা রিহাব আছে, সেই রিহাবের সবাই মেম্বার যারা এখানে বেসিক্যালি ডেভেলপিং বিজনেস করছেন, এবং ওনারা ওই একবার মেলা ডাকছেন, মেলার মধ্যে মানুষ যাচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলো নিজেদের মার্কেটিং করতেছে, করে মানুষকে অ্যাট্রাক্ট করতেছে যে আসেন আমার এখানে একটা সুন্দর বিল্ডিং তৈরি করছি, এখানে একটা ওখানে একটা প্রজেক্ট আছে, এই ফ্যাসিলিটি দিচ্ছি, আপনারা আমার এখান থেকে ফ্ল্যাট কিনতে পারেন। আমি যদি ফ্ল্যাটের কথাই বলি আর কি, বা ডুপ্লেক্স বাড়িও থাকতে পারে, সেটা কিনতে পারেন। আপনাদের ওখানে আসলে এই সেলিং প্রসেসটা কেমন হয়? যখন নতুন একজন বিল্ডার কোনো এরিয়াকে ডেভেলপ করা শুরু করে, একই রকমভাবে তারা তাদের প্রজেক্টকে প্রেজেন্ট করে, নির্দিষ্ট একটা সময়ে প্রেজেন্ট করে। আমরা ব্রোকারেজ থেকে বিভিন্ন ব্রোকারেজে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, আমরা যাই ওখানে। আমরা প্রথমে আমাদেরকে বোঝায় ওরা প্রজেক্টগুলোকে প্রেজেন্ট করে, কি থাকবে, কীরকম থাকবে, একই রকম মার্কেটিং প্রসেস অলমোস্ট। তখন আমরা ওদের প্রজেক্টেড প্ল্যানগুলো নিয়ে, ডিজাইনগুলো নিয়ে আমরা আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে প্রেজেন্ট করে, মানে এখানে কিন্তু ব্রোকারেজ যে আপনি শব্দটা ইউজ করলেন, মানে এইটা কিন্তু মাঝখানে আরেকটা পক্ষ, একটা হচ্ছে বিক্রেতা বিল্ডার্স, তারপরে হচ্ছে আরেকটা পক্ষ ব্রোকারেজ, এবং আরেকটা পক্ষ হচ্ছে বায়ার্স। বাংলাদেশে আমরা দেখি দুইটা পক্ষ, বিল্ডার্স অ্যান্ড বায়ার্স। এখানে বিল্ডার্স আর বায়ার্স, আমরা মাঝখানে, বিল্ডার্স আর বায়ার্সের মাঝখানে আমরা একটা মিডিয়া। আমরা বিল্ডার্সদের প্রপার্টিগুলোকে বায়ারের কাছে নিয়ে যাই, বিক্রি করি, আবার বায়ারের পরে যখন আবার এটাকে রিসেল করতে চায় তখন আমরা আমার মার্কেটে এনে তার এটা বিক্রি করেও দেই। এজেন্টরা মাঝখানে ব্রিজিংয়ের কাজ করে বিল্ডার্স অ্যান্ড বায়ার্সের মাঝখানে, অথবা সেলার এবং সেলারের বায়ার মাঝখানে। এখন বায়াররা সরাসরি বিল্ডারের কাছ থেকেও কিনতে পারে, কিন্তু বায়ারের যে রাইটটা, তাহলে এজেন্টের কাছ থেকে কেন কিনবে? আচ্ছা, মানে এজেন্টের মাধ্যমে কিনলে নিশ্চয়ই এজেন্টের একটা কমিশন আছে, বা প্রাইস বেড়ে যায়। কমিশন আছে, প্রাইস বাড়বে না, বরঞ্চ প্রাইস কমবে। কারণ আমাদের যে প্রাইস কমবে মানে সরাসরি বিল্ডার্সের কাছ থেকে কিনলে যে প্রাইসে পাওয়া যাবে, এজেন্টের মাধ্যমে কিনলে তার থেকে প্রাইস আরো কমতে পারে। শিওর কমতে পারবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আলোচনাটা জমে উঠেছিল। বাংলাদেশে আমরা দেখি যে একটা ফ্ল্যাট যদি আমরা কোনো এজেন্টের মাধ্যমে কিনতে যাই অথবা কোনো ব্রোকারের মাধ্যমে কিনতে যাই, সেক্ষেত্রে কিন্তু প্রাইস বেড়ে যায়, এবং কানাডায় ব্রোকারের মাধ্যমে কিনলে প্রাইস আরও কমে যায়। আমরা শুনবো বিরতির পরে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদেরকে অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আজকে বেসিক্যালি বাংলাদেশ এবং কানাডার সাথে রিয়েল এস্টেট বিজনেসের কি সিমিলারিটিস আছে, অথবা বাংলাদেশের উন্নয়ন করার কি কি জায়গাগুলো আছে, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। একজন কানাডিয়ান রিয়েল এস্টেট বিজনেসম্যান আমাদের সাথে আছেন। আপনি বলছিলেন, বিরতির আগে আলোচনা করছিলাম যে রিয়েল এস্টেটের প্রাইস যদি ব্রোকারের মাধ্যমে কেনা হয়ে থাকে, কানাডায় সেই প্রাইস কমে যায়। এটা বাংলাদেশের জন্য সত্যি খুব একটা অবিশ্বাস্য কথা, কারণ বাংলাদেশে যারা বিক্রি করতে চায় ওনারা এক্সপেক্ট করেন যে আমি এত টাকা হলে বিক্রি করব, 50 লাখ টাকা না হলে আমি বিক্রি করব না। বাংলাদেশের ধরেন একজন ডেভেলপার ভাবছেন যে আমি একটা ফ্ল্যাট বিক্রি করব, সেক্ষেত্রে কোনো ব্রোকার যদি ওখানে ওনাকে এই কাস্টমার হান্টিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করে, সেই ব্রোকার কিন্তু বলে যে আমি আপনাকে কাস্টমার এনে দিচ্ছি, আপনি আমাকে 1 লাখ টাকা দিতে হবে। সেক্ষেত্রে কাস্টমারকে আলটিমেটলি ওই ব্রোকারের কমিশনটা পেমেন্ট করতে হয়, কারণ কাস্টমার 51 লাখ টাকায় তখন কিনছে। আপনি বলছেন যে কানাডায় বিল্ডার যে প্রাইসে বিক্রি করে তার চেয়ে আপনারা কম প্রাইসে, হাউ কাম, মানে কিভাবে বিক্রি করে দেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যখন একজন বিল্ডারকে আমাদেরকে ওনাদের প্রজেক্টগুলোকে
ইন্ট্রোডিউস করে তার আগেই বড় বড় ব্রোকারেজের সাথে ওদের একটা ডিল থাকে যে 200 ইউনিটসের মধ্যে আমি 40 ইউনিটস সেল করব। আচ্ছা, তো 40 ইউনিটসের প্রাইসটা সেট করে নেয় যে আমার ক্লায়েন্টদের জন্য এই প্রাইস দিতে হবে। কিন্তু মানে ব্রোকাররা ডিল করে নেয় বিল্ডার্সদের সাথে। ওকে, ফাইন। যে আমার জন্য এই প্রাইস দিতে হবে, বা ওই ব্রোকারেজের অনেক সময় ইনভেস্টমেন্ট থাকে বিল্ডারের সাথে। ও, তখন দ্যাটস দ্য পয়েন্ট। কিছু ইনভেস্টমেন্ট থাকে ওদের সাথে, তখন ওরা একটা সেপারেট প্রাইস স্ট্রাকচার রেডি করে এবং পাবলিককে সরাসরি ক্রেতাকে যেই প্রাইসে দেয় তার চাইতে আমরা আমাদের নেগোসিয়েশন স্কিলের মাধ্যমে কম্পারেবল প্রপার্টি প্রেজেন্ট করে বিল্ডারের কাছ থেকে প্রাইস রিডাকশন আদায় করতে পারি। আচ্ছা, আমাদের যে অ্যানালাইসিসগুলো থাকে যে তোমার সিমিলার প্রজেক্ট, সিমিলার ফ্যাসিলিটিস আছে, এই প্রজেক্ট রিসেন্ট সেল যে হিস্ট্রিটা আছে, এতে তোমার প্রাইস হাই। যদি তুমি আমার ক্লায়েন্ট চাও তাহলে তোমার প্রাইসকে রিডিউস করতে হবে, নেগোসিয়েশনের মাধ্যমে আমরা প্রাইসটাকে অ্যাডজাস্ট করতে পারি। ওকে। আর মোর ওভার আমাদের যে ক্লায়েন্টগুলো, ওরা আমাদের যখন প্রপার্টি সম্পর্কে ইনস অ্যান্ড আউট অনেক কিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে না। আমরা একটা প্রপার্টি সম্পর্কে, প্রপার্টি মার্কেট সম্পর্কে, টাইমিং সম্পর্কে এবং প্রপার্টি সিলেকশনের ক্ষেত্রে সব ধরনের তথ্য দিয়ে আমাদের ক্লায়েন্টদেরকে এডুকেটেড করে তুলি যে কোন ধরনের প্রপার্টি তোমার কেনা উচিত এবং কখন কেনা উচিত, কোন বিল্ডারের রেপুটেশনস বেটার, কার কাছ থেকে কেনা উচিত। ক্লায়েন্ট আসলে আমাদের মাধ্যমে কেনার কারণে অনেকভাবেই বেনিফিটেড হয়। এটা প্রপার্টি সিলেকশনের ক্ষেত্রে, টাইমলি পাওয়ার ক্ষেত্রে, প্রপার্টি কোয়ালিটি, ম্যাটেরিয়ালস কোয়ালিটির ক্ষেত্রে, সব ধরনের ফ্যাসিলিটিস আমরা ক্লায়েন্টের শুজকে আমাদের পায়ে পড়ে নেই। আমরা আমাদের ক্লায়েন্টকে 100% এথিক্যালি, অনেস্টলি রিপ্রেজেন্ট করি এবং ব্রোকারের কাছ থেকে তার স্বার্থটাকে আদায় করি। ওকে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যদি আমরা এই সেক্টরটাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাই, যেমন স্ট্যান্ডার্ডে নিলে আমরা বাংলাদেশেও হয়তো বা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দেখতে পাবো রিয়েল এস্টেট খাতে। এখন তো বাংলাদেশেরাই রিয়েল এস্টেট খাতে ইনভেস্টমেন্ট করছেন, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দেখতে পাবো। মানে আমাদের বিজনেসটাকে কোন স্ট্যান্ডার্ডে বা এখানে কী কী সেট করতে পারলে আপনার কাছে মনে হয় যে দুবাইয়ের রিয়েল এস্টেট বিজনেসম্যানরা বাংলাদেশে ইনভেস্ট করবে, অথবা কানাডিয়ান বিজনেসম্যানরা বাংলাদেশে, ইউরোপিয়ানরা বাংলাদেশে ইনভেস্ট করবে? বিকজ এখানে হিউজ জনসংখ্যার দেশ এবং রিয়েল এস্টেটের চাহিদাও অনেক বেশি। ধন্যবাদ আপনাকে। এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনার এটা আমাদেরকে, আমরা বিশ্বমানের রিয়েল এস্টেট মার্কেট যদি হিসেবে দেখতে চাই, তাহলে সার্ভিসগুলো একজন ক্রেতা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে তাকে নিতে হচ্ছে। এগুলোকে ওয়ান স্টপ সার্ভিস করতে হবে। আচ্ছা, এবং এই ওয়ান স্টপ সার্ভিসটা আসবে গভর্নমেন্টের কিছু অর্গানাইজেশনকে একসাথে করে একটা অথরিটির মাধ্যমে, যাতে বায়ার এক জায়গা থেকে সমস্ত সার্ভিস পেতে পারে এবং নির্ভর করতে পারে এই গভর্নমেন্টের অথরিটির উপরে। আমাদের একজন বায়ারকে কোথাও যেতে হয় না। শুধু আমরা যখন প্রপার্টি ডিলটা করি, একজন লয়ার সমস্ত কিছু পরীক্ষা করে দেখে, তার প্রপার্টির হিস্ট্রি, মালিকানা, ভ্যালু, এভরিথিং যাচাই করে। ব্যাংক যখন ফাইন্যান্স করে তখন তার এই ভ্যালুটা দেখে। সব কিছু দেখে একজন বায়ার নিশ্চিত থাকে যে সে সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ওকে, সার্ভিসটার জন্য তাকে দাঁড়ে দাঁড়ে যেতে হচ্ছে না। আপনার মেসেজটা হচ্ছে যদি একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করা যায় বাংলাদেশে, তাহলেই সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা এখানে আগ্রহী হবে এখানে ইনভেস্ট করার জন্য। এক্স্যাক্টলি। ওকে, ভেরি নাইস। আরও একটা ইস্যু নিয়ে আসি এখানে, বিশেষ করে যেহেতু আপনি কানাডায় বিজনেস করছেন, কানাডা নিয়ে আমাদের দর্শকদেরও অনেক আগ্রহ আছে নিশ্চয়ই, যে কানাডায় যদি বাংলাদেশ থেকে কেউ গিয়ে বিজনেস করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? রিয়েল স্টেটে বাংলাদেশ থেকে যদি বিজনেস করতে চায় তার জন্য অনেক সুযোগ আছে। এই মুহূর্তে শুধুমাত্র রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে গভর্নমেন্টের ফরেন বায়ার ব্যান আছে 1 জানুয়ারি 2027 সাল পর্যন্ত। আচ্ছা, শুধু রেসিডেন্সিয়াল কিছু ক্রাইটেরিয়ার প্রপার্টির মধ্যে ব্যান আছে। আচ্ছা, কিন্তু নন রেসিডেন্সিয়াল প্রপার্টি এবং
6 ইউনিটের উপরে যে প্রপার্টিগুলো আছে ওই ইউনিটের প্রপার্টিতেও রেসিডেন্সিয়াল হলেও ওগুলোতেও ইনভেস্ট করতে পারবে একজন বিদেশি। বাংলাদেশ থেকে কানাডায় বিনিয়োগ করার অনেক সম্ভাবনা। আপনি যদি বিগত সময়ের রিয়েল এস্টেটের ক্রাইসিসটা কানাডায় দেখে থাকেন, খেয়াল করে দেখবেন যে হাউজিংয়ের বিরাট ক্রাইসিসের কারণে ভাড়া বাড়ির দাম ব্যাপক আকারে বেড়েছিল। এটাকে কন্ট্রোল করতে যে গভর্নমেন্ট অনেক ধরনের রুলস ইম্পোজ করেছে, এখন আবার শিথিল হচ্ছে রুলসগুলো। এখনই সময় বিদেশি ইনভেস্টররা যদি যে ওখানে প্রজেক্ট নিয়ে, এখানে যেমন জমি কিনে প্রজেক্ট নিচ্ছে, প্রজেক্ট করছে, এই ধরনের প্রজেক্ট বিদেশিদের জন্য ওপেন আছে ওখানে। ওকে, যারা করতে চায় তারা ওখানে বিনিয়োগ করতে পারে, অনেক সম্ভাবনা আছে। ওকে, কারণ আর বিনিয়োগের পাশাপাশি যদি বাংলাদেশিরা বেসিক্যালি সার্ভিসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলাদেশের মানুষরা সার্ভিস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সেক্ষেত্রে ওই একটা রিয়েল এস্টেট বিজনেসে একটা বিল্ডার্স কোম্পানিতে তো নিশ্চয়ই নানা রকম ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। সেই ম্যাটেরিয়ালসগুলো বাংলাদেশ কিছু সাপ্লাই দিতে পারে কিনা, ওখানে কিছু এক্সপোর্ট করতে পারে কিনা, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আপনার যে টেকনিশিয়ান প্রয়োজন হয়, লেবার প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ কাজ করার কোনো সুযোগ ওখানে আপনি কেমন দেখেন? ওখানে রিয়েল এস্টেট যে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো যেগুলো আছে, আমি যদি ভুল না করি কিছু কিছু ম্যাটেরিয়ালস যাচ্ছে বাংলাদেশ থেকে। যেমন আপনার আকিজের কিছু টাইলস যাচ্ছে আমরা দেখছি। আচ্ছা, তারপরে আপনি কিছু আমরা যেগুলো টালি বলে থাকি, ছাদের মধ্যে ইউজ করা হয়, কিছু বাসায় আমরা রিসেন্ট দেখছি কিছু টালি ইউজ হচ্ছে, ইউরোপে ইউজ হচ্ছে। আরও অনেক ম্যাটেরিয়ালস যেতে পারে। তো যেই স্ট্যান্ডার্ডের ম্যাটেরিয়ালসগুলো ওখানে যেতে হয়, যেমন আমি একটা প্রজেক্টে দেখছিলাম যে ফ্লোরিং ম্যাটেরিয়ালস, এখানে হার্ডউড ফ্লোর বলে আমাদের ওখানে, যে কোনো ফ্লোরেই উড ব্যবহার করা হয় গরম থাকার জন্য, গরম থাকার জন্য। তো হার্ডউড ম্যাটেরিয়ালসের ফ্যাক্টরি আছে এখানে, এগুলো যেতে পারে। বাংলাদেশে ওই হার্ডউড ম্যাটেরিয়ালসের ফ্যাক্টরি যারা আছে এরা ওখানে এক্সপোর্ট করতে পারে। আচ্ছা, করতে পারবে। আর কি ধরনের প্রোডাক্ট যেতে পারে? আর ম্যাটেরিয়ালস, বিল্ডিং ম্যাটেরিয়ালসে আমরা সব ধরনের প্রোডাক্টই দিতে পারি যদি মানটা আমরা বিশ্বমানের করতে পারি। ওনারা যে মানটা চাচ্ছেন সেই স্ট্যান্ডার্ডটা যদি মেনটেন করতে পারি তাহলে দিতে পারি। এটা গেল প্রোডাক্টের ক্ষেত্রে। এবার হিউম্যান, মানে মানুষ যদি ওখানে গিয়ে কাজ করতে চায়, মানুষের কি যোগ্যতা থাকলে ওই এই ধরনের বিষয়গুলোতে ইনভলভ হতে পারে? এটার আসলে একটা ব্যাপক সম্ভাবনা আছে। আমরা কোভিডের সময় থেকে দেখতে পাচ্ছি যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বিল্ডাররা সাফার করছে ম্যান পাওয়ার নিয়ে। প্রজেক্ট ডিলে হওয়ার অন্যতম কারণ হচ্ছে ম্যান পাওয়ার শর্টেজ। এই ক্ষেত্রে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনারা বাংলাদেশে তো আপনারা জানেন যে অনেক লোক আছে যারা কাজ করতে, মানে স্কিলড লোকের জন্য ওখানে কানাডায় আপনার এই বিল্ডিং ইন্ডাস্ট্রিতে বা ডেভেলপার ইন্ডাস্ট্রি বা আমরা যে বিল্ডার বলছি আর কি, বিল্ড করার জন্য প্রত্যেকটা সেক্টরের যে প্রত্যেকটা সেকশনে যে মানুষটা কাজ করছে তার জন্য একটা লাইসেন্সিং প্রসিজিওর আছে। আচ্ছা, আপনি প্লাম্বার হিসেবে কাজ করবে, সে তার প্লাম্বিং লাইসেন্স লাগবে। ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করবে, তার ইলেকট্রিশিয়ান লাইসেন্স ওখানে গিয়ে বাংলাদেশ থেকে কি যোগ্যতা থাকতে হবে? বাংলাদেশ থেকে যত যোগ্যতাই তার থাকুক না কেন, তাকে ওখানে লোকাল লাইসেন্সিং এক্সাম দিয়ে পাশ করে লাইসেন্স নিয়ে ওই কানাডিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখান থেকে তাহলে আমরা এই লাইসেন্সিং ইয়েটা কিভাবে করতে পারি? এক্স্যাক্টলি। তো এখানে কিছু অনলাইন কোর্স আছে লাইসেন্সিং এর জন্য, কিছু অনলাইন কোর্স আছে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, কিন্তু সব ক্ষেত্রেই আপনার অনলাইন কোর্সগুলো আপনার পারমিট করবে না। যেগুলো হাতে কলমে শেখার বিষয় আছে ওগুলো হাতে কলমে ওখানে যে শিখতে হবে। যেমন ইলেকট্রিশিয়ান হিসেবে তাকে ওখানকার প্রসিজিওরগুলো জানতে হবে, প্লাম্বার হিসেবে জানতে হবে, কার্পেন্টার জানতে হবে, জেনে কাজগুলো করতে হবে। তো এখান থেকে আসলে আপনার একজন কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান যদি স্কিল ক্লাস ইমিগ্রেশনে যেতে পারে, তার যে ভাষা দক্ষতা, শিক্ষাগত দক্ষতা যদি তার থাকে এবং বিল্ডিং স্পেসিফিক ক্লাসে তার যদি স্কিল থাকে, ওখানে যেয়ে সে খুব অল্প সময়ে লাইসেন্সিংটা করতে পারবে, করে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে। কিন্তু
এখান থেকে সরাসরি একজন প্লাম্বার যে কানাডিয়ান ইন্ডাস্ট্রিতে প্লাম্বার হিসেবে কাজ করতে পারবে না। ওকে, আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে আসছি। একদম অনুষ্ঠানের শেষে আসে একটা ছোট্ট আশার কথা দিয়ে শেষ করতে চাই। কোনো আশা আছে কিনা আপনার কাছে জানতে চাই, যে বাংলাদেশ এক্সপেক্ট করে এফডিআই আসবে, ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে হবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছি। আপনার কাছে কি মনে হয় যে কানাডিয়া যারা এই রিয়েল এস্টেটে বিজনেস করেন, ওই যারা ইন্টারন্যাশনাল ইনভেস্ট করে থাকেন, ওনাদের মধ্যে এমন কোনো সম্ভাবনা দেখেন কিনা যে কান্ট্রি লাইক বাংলাদেশে ওনারা ইনভেস্ট করতে চায়, যেহেতু এটা একটা খুব ঘনবসতিপূর্ণ এলাকা? আমার ধন্যবাদ আপনাকে। আপনার বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে যে বিনিয়োগটা কতটুকু নিরাপদ। এই নিরাপত্তাটা নির্ভর করে ওই দেশের বাংলাদেশে রাজনৈতিক। বিল্ডিং তৈরি হলে এটা বিক্রি হয়ে যায়, এটা একটুও থাকে না, কারণ সবারই ফ্ল্যাট দরকার হয়, না, বাড়িঘর তা দরকার ঠিক হয়, আছে। বিনিয়োগ নিরাপদ। বিনিয়োগটা নিরাপত্তাটা আসলে বিক্রি করার মধ্যেই সীমাবদ্ধ না। একজন ক্রেতা কিনবে, কিনে নিয়ে সে বসবাস করবে, কিন্তু তার আগে একজন বিনিয়োগকারী যখন এই টাকাটাকে এখানে তার অর্থ বিনিয়োগ করবে, তার আগে তার বিনিয়োগটার প্রসেসটা কত স্মুথ হবে, কত হ্যারাসমেন্ট ফ্রি হবে, বা তার কোনো রেড ট্রিপিজম, খুব হার্ড রেড ট্রিপিজমের মধ্যে সে পড়বে না। কোনো দেশের মানে ইনভেস্টমেন্টটা যদি ইজি হয় তাহলে আপনি মনে করেন যে ইনভেস্টররা আসবে, পলিসিটা ইনভেস্টমেন্টরা আসবে, এবং স্থিতিশীল মানে শাসন ব্যবস্থা থাকে। জি, স্থিতিশীল শাসন ব্যবস্থা পূর্ব শর্ত। এবং আসলে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা চায় দেশে বিনিয়োগ করতে, দেশের মানুষ উপকৃত হবে, এই ভাবনা থেকে তারা সবসময়ই ভাবে। এবং এর পাশাপাশি যেহেতু কানাডায় প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে, বাংলাদেশিদের জন্য আসলে অনেক বিনিয়োগের সম্ভাবনা কানাডায় রয়ে গেছে, রিয়েল এস্টেটে, অন্যান্য ব্যবসায়, সবকিছু মিলিয়ে। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আজকের আলোচনা আপনারা উপভোগ করেছেন। আমরা কানাডায় রিয়েল এস্টেট বিজনেস, বাংলাদেশের রিয়েল এস্টেট বিজনেস এবং বাংলাদেশ থেকে কি সম্ভাবনা আছে, ওখানে রিলেটেড যারা টেকনিশিয়ান আছেন বা যারা এই রিলেটেড কাজ করতে চান, তারা কেমন করে ওখানে গিয়েও কাজ করতে পারেন, আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।